সবাই লাগিয়ে ফেলেন। একটু কঠিন মনে হতে পারে, মনে হবে যে জিহ্বা মনে হয় ছিঁড়ে যাচ্ছে, জিহ্বা তো টাইনা উঠানো লাগতেছে, হ্যাঁ এরকম মনে হবে আর এটা মনে হোক, সমস্যা নেই, এটা প্রাথমিক অবস্থায় এই সমস্যা হতেই পারে। তো জিহ্বার গোড়াটাকে ঠিক তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দেন। এরপরে নিচের দিকে ছাড়েন আর সাথে সাথে উচ্চারণটা করবেন ব দে। দেখেন মোটা সাউন্ড হয়েছে, কিন্তু এরকম কিন্তু হয় নাই দ দ, এরকম হয় নাই ব দে ব দে, এরকম দেখেন একটা মোটা সাউন্ড হয়েছে। এটাই হলো আপনার জিহ্বার গোড়ার কাজ। আপনি যদি জিহ্বার গোড়াটাকে না উঠান তাহলে আপনার এই সাউন্ডের তফাৎ জীবনেও হবে না। আর যদি সাউন্ডের তফাৎ না হয় তাহলে কি সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে। সাউন্ডের তফাৎ না হইলে সমস্যা হইলো দালের মতো হয়ে যাবে। যেমন দক পেশ হইলো উ আর দাল পেশ হইলো দু, পার্থক্য আছে না সাউন্ডে? দক পেশ দু আর দাল পেশ হইলো দু, দেখছেন কত বিস্তর ফারাক। তো ঠিক একইভাবে আমরা যদি উচ্চারণটা শুদ্ধ না করতে পারি তখন দদ হয়ে যাবে দাল, দাল হয়ে যাবে দদ। তো উচ্চারণ পার্থক্য হইলে সমস্যা কি? উচ্চারণ পার্থক্য হইলে সমস্যা বিশাল, কারণ অর্থ পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন কোরআন তেলাওয়াত কালে যদি আপনার উচ্চারণ এমন হয়ে যায় যে উচ্চারণের কারণে অর্থের পরিবর্তন হয়, তখন আপনার নামাজ ভেঙে যাবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করে থাকেন তাহলে আপনার সেই জায়গাটাতে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। অনেকে এই কোরআন শেখাটাকে বেশি একটা গুরুত্ব দেয় না। যেমন আমাদের প্রথম ক্লাসে ছিল 700, আজকে ধরেন আছে 400, 300 নাই, মানে তাদের কাছে হয়তো বা এই কোরআন শিক্ষাটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। দেখেন আমরা সবাই নামাজে আম্মা পারা বা 30তম পারার শেষের যে 10টা সূরা আছে, এই 10টা সূরা দিয়েই আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ে থাকি। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যারা আছি ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কি করি, আমরা নামাজে এই আম্মা পাড়ার শেষের যে 10টা সূরা আছে সেই 10টা সূরা দিয়ে নামাজ পড়ে থাকি। তো এই 10টা সূরার মধ্যে 4টা সূরা শুরু হয়েছে কফ দিয়ে। যেমন সূরা কাফিরুন, কাফিরুন শুরু হয়েছে কিভাবে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাই না? তারপরে সূরা ইখলাস শুরু হয়েছে কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে সূরা ফালাক শুরু হয়েছে কি দিয়ে? কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে সূরা নাস শুরু হয়েছে কিভাবে? সূরা নাসও শুরু হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস। তার মানে এই 4টা সূরা শুরুতেই কফ লাম পেশ কুল আছে। এখন দেখেন কেউ যদি কফ লাম পেশ কুল এরকম উচ্চারণটা না করে সে যদি কাফের মতো উচ্চারণ করে কাফ লাম পেশ কুল, মানে কুল এরকম না বললে সে বলল কুল, তখন দেখেন অর্থে কি পার্থক্য হয়। কফ লাম পেশ কুল এই শব্দের অর্থ হইল বলো, আর কাফ লাম পেশ কুল এই শব্দের অর্থ হইল খাও। দেখেন আপনি যখন উচ্চারণ করলেন তখন কিন্তু আপনার উচ্চারণটা কফের মতো না হয়ে কাফের মতো হয়ে গেল, কুল এরকম না হয়ে হয়ে গেল কুল। ম্যাক্সিমাম শিক্ষার্থীদের এই ভুল। কাফিরুন পড়তে গেলে ভুল, সূরা ইখলাস আমরা তো পড়ি এটাতেও ভুল, সূরা ফালাকেও ভুল, সূরা নাসেও ভুল। তো এই যে দেখেন 4টা সূরা আপনি যদি নামাজে পড়েন আর আপনার যদি কফের উচ্চারণটা ঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার নামাজ হচ্ছে না। এই কারণে আমি বলি যে যাদের কফের উচ্চারণে বেশি সমস্যা আছে আপনারা নামাজে এই 4টা সূরা বাদ দিয়ে পড়লেই ভালো হয়। কারণ আপনি কুল এরকম না বলে কুল বলে ফেলছেন, অর্থ পরিবর্তন হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ বলো আল্লাহ তাআলা এক, আর আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নাউজুবিল্লাহ, তখন অর্থ হয়ে যায় যে খাও আল্লাহ তাআলা এক। ঠিক আছে, তখন কিন্তু অর্থ পরিবর্তিত হয়ে যাচ্ছে, আর অর্থ পরিবর্তিত হয়ে গেলে নামাজ সাথে সাথে ভেঙে যায়। ভুল সাধারণত দুই প্রকার, একটা হলো লাহনে জলি আর একটা হলো লাহনে খফি। ওগুলা না বুঝলেও হবে, আমি যদি বাংলায় বলি তাহলে একটা হলো সাধারণ ভুল আর একটা হলো মারাত্মক ভুল। আরবিতে এই দুই ধরনের ভুল এক্সিস্ট করে, একটা হলো সাধারণ ভুল আর একটা হলো মারাত্মক ভুল। আপনি যদি সাধারণ ভুল করে থাকেন তখন নামাজ নষ্ট হয় না, আর যখন আপনি মারাত্মক ভুল করে থাকেন তখন কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়। এবং সাধারণ ভুল কোনটা আর মারাত্মক ভুল কোনটা বুঝবেন কিভাবে? সাধারণ ভুল হইলো যে এই ভুলের কারণে কোনো অর্থ পরিবর্তন হয় না, আর মারাত্মক ভুল হইলো যে না অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, এক হরফের জায়গায় আরেক হরফের মতো সাউন্ড হচ্ছে। যেখানে টান আছে টান না দিয়ে আপনি টান ছেড়ে দিলেন তখন অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আমি এটার একটা এক্সাম্পল দেখাই। যেমন ধরেন ফাআলা, যে সে একজন পুরুষ করলো,
মানে যে কোনো একজন পুরুষ একটা কাজ করলো, ঠিক আছে, একজন, এখানে কি যে কোনো একজন পুরুষ একটা কাজ করলো, এটা হলো ফাআলার অর্থ। আর কেউ যদি এই ফাআলা, আমরা তো গতকালকে যে হরকতের ক্লাসে বলছিলাম যে যখন এক জবর এক জের এক পেশ আসবে তখন সেটাকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আপনি এই ফাআলা এই শব্দটার মধ্যে ভুলে ফাআলা এরকম টান দিয়ে ফেলছেন আর কি, মানে শেষে টান দিয়ে ফেলছেন, অথচ টান এখানে নাই। তখন এখানে হয়ে যায় একজন পুরুষের জায়গায় হয়ে যায় দুইজন পুরুষ। দুইজন পুরুষ যে কোনো একটা কাজ করলো, দেখেন তাহলে কিন্তু এখানে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। একজনের কাজ এখন দেখা গেল যে দুইজন করতেছে আর কি। তো যখন এই ধরনের অর্থের পরিবর্তন ঘটে তখন কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে এবং কোরআনটা অবশ্যই অবশ্যই সহি শুদ্ধ করে ফেলতেই হবে, এটার কোনো বিকল্প আমাদের হাতে নাই। আচ্ছা, তাহলে 7 নম্বর মাখরাজে আমরা দেখলাম যে একটা হরফ রয়েছে, হরফের নাম হলো দদ। আর দদটাকে আপনি কিভাবে উচ্চারণ করবেন? একদম ইজি বা সিম্পল ফর্মুলা হইলো আপনি জিহ্বার গোড়াটাকে উপরে তালুর সাথে প্রথমে লাগাবেন, এরপরে উচ্চারণ করতে থাকবেন আর নিচের দিকে ছাড়তে থাকবেন, আওয়াজ বের হতে থাকবে। তো সবাই লাগাবেন উপরে দে, তারপরে নিচের দিকে ছেড়ে দিবেন আর উচ্চারণটা করবেন দে দে দে। ঠিক আছে, অনেকে এটাকে বলে দোয়াত, এটা কিন্তু দোয়াত না। অনেকে এটাকে কি বলে? দোয়াত। এখানে ওকার দেওয়া যাবে না, হ্যাঁ, দোয়াত হবে না, এটা হবে দে, এরকম দে। এখানে ব দিয়ে দিলে যেমন একটা মোটা সাউন্ড হয় না, এরকম মোটা সাউন্ড হবে দে। এই হলো 7 নম্বর মাখরাজ। আশা করি আপনারা এই দদ হরফের মাখরাজ বা কোন জায়গা থেকে এটা উচ্চারিত হবে সেটা ধরতে পারছেন। এখন কাজ কি? এখন কাজ কি আমার না আপনার? এখন কাজ কিন্তু পুরোটাই আপনার। বারবার প্র্যাকটিস করতে 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 এটাকে একদম মুখে নিয়ে আসা, যাতে উচ্চারণটা সঠিকভাবে হয়। আচ্ছা, তারপরে আসেন আমরা 8 নম্বর মাখরাজে যাচ্ছি। এটা হলো 8 নম্বর মাখরাজের চিত্র। 8 নম্বর মাখরাজ আপনারা না পড়লেও কোনো সমস্যা নাই, এটা একদমই সহজ। 8 নম্বর মাখরাজটা হলো এই যে আমি চিত্র টাকছিলাম, জিহ্বার আগার যে কিনারাগুলো আছে, এই যে কিনারাগুলো, 7 নম্বরে ছিল গোড়ার কিনারা, আর 8 নম্বর হলো জিহ্বার আগার কিনারা। তো এই জিহ্বার আগার কিনারাকে আপনি এই যে সামনের উপরে যে দাঁত আছে, এই দাঁতের তো একটা মারি আছে, তাই না? সামনের উপরে দাঁতের মারি আছে, ভিতরের দিকে হাত দিয়ে দেখেন, উঁচা জায়গা আছে একটা, হাত দিয়ে দেখেন। তো এই জিহ্বার আগার কিনারাটাকে এই মারির সাথে লাগালে হরফটা উচ্চারিত হয়ে যায়। এখানে আমরা সেই চিত্র দেখাইছি। এখানের হরফ হলো একটা লাম। লাম যখন আপনি পড়েন তখন অটোমেটিকলি সেই জায়গা থেকেই উচ্চারিত হয়, তাই আপনার মাখরাজ শেখার কোনো প্রয়োজনীয়তা নাই। জাস্ট দুই একবার চাইলে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই, কারণ লামে কারোই সমস্যা নেই, লামটা সবারই সহিশুদ্ধভাবেই হয়ে থাকে। ওই যে প্রথম দিনের ক্লাসে আমি যে কথাটা বলছিলাম যে আমরা মনে করি যে কোরআন পড়া অনেক কঠিন, আমার তো স্যার হরফের উচ্চারণ শুদ্ধ হয় না, এটা হয় না, ওইটা হয় না, কিন্তু আপনি আরবি হরফগুলো দেখলে, গতকালকে আমরা পড়ছি 4 5 6 তিনটা মাখরাজ, তিনটা মাখরাজের হরফ ছিল 5টা। আমি বলছি যে আপনি শুধু কফ হরফটা প্র্যাকটিস করেন, বাকিগুলো সহজ। আর আজকে আমি বললাম দদ হরফটা প্র্যাকটিস করেন। তো খেয়াল করেন আমরা টোটাল হরফ পড়ে ফেললাম কয়টা? প্রথম দিন পড়ছি 6টা, দ্বিতীয় দিন পড়লাম 5টা, 11, আর আজকে পড়লাম 2টা। তাহলে দিই জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। আর যদি সহজভাবে শিখতে চান তাহলে জিহ্বার গোড়াটাকে উপরে লাগাই দিলে হবে। কুলের উচ্চারণটা আবার নিচের দিকে ছেড়ে দিবেন আর উচ্চারণ করবেন বদে। শিহাবুদ্দিন লিখেছেন স্যার টান দিতে একটু মাত। আমরা এখানে টপিক লিখে ফেলি, এক আলিফ মাত, এক আলিফ মাত। এসেছেন আমরা একটু ভেঙে ভেঙে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি। এখানে যে লেখা আছে এক, এক সম্পর্কে আমরা জানি 1 2 3 4 আমরা পড়ছি, এক হলো একটা সংখ্যা। আলিফ কি জিনিস সেটাকেও আমরা চিনি। এখন আমরা এখানে নতুন যে জিনিসটা পাচ্ছি সেটা হলো মাদ, তাই না? এটা পাচ্ছেন না? এখন মাদ আবার কি জিনিস? মাদ আবার কি জিনিস? একদম সহজ ভাষায় এবং আপনাদের ভাষায় যদি বলি তাহলে মাদ মানে হলো টেনে পড়া। মাদ মানে কি? টেনে পড়া। টেনে কিভাবে পড়তে হয় এটা অলরেডি আপনারা সবাই জানেন। কিভাবে টেনে পড়ে, যেমন আমরা যদি বলি বা জবর বা, এটা কিন্তু কোনো টান হলো না বা টেনে পড়া হলো না।
আমরা যদি বলি বা জবর বা, এই যে বা, এটা কিন্তু টেনে পড়া। ক্লিয়ার? তো মাদ বলা হয় কাকে? মাদ বলা হয় হলো হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। এটা হলো সংজ্ঞা আর কি। তো সংজ্ঞা আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমি সহজ ভাষায় বলি। দিয়ে একটা পরিমাণ বোঝানো হচ্ছে। 3 আলিফ যদি বলি তখন 3 আলিফ আলাদা একটা পরিমাণ, যদি 4 আলিফ বলি 4 আলিফ আলাদা একটা পরিমাণ। ঠিক আছে? আচ্ছা, এখন পরিমাণটা আপনি কিভাবে বুঝবেন? বা যখন আপনি বা জবর বা বলে টান দিতেছেন তখন আপনার টানটা একালিফ হইতেছে কিনা এটা আপনি মেজার করবেন কিভাবে বা মাপবেন কিভাবে? মাপার তো একটা কিছু টুল দরকার, তাই না? আচ্ছা, মাপার একটা টুলস দিয়ে দিই আপনাদের হাতে। আপনারা সবাই নিজেদের হাতকে মুষ্টিবদ্ধ করেন। আমি যে ক্লাস করাচ্ছি, আমি যা বলবো সাথে সাথে আবার ওইটা করবেন। আমি তো আপনাদেরকে দেখতেছি না, তো হাতকে মুষ্টিবদ্ধ করবো, ওই যে ঘুষি দেওয়ার সময় যেমন করি। এই মুষ্টিবদ্ধ হাত থেকে আমরা একটা আঙুল স্বাভাবিক গতিতে খুলবো, খুলে সোজা করব। স্বাভাবিক গতিতে খুলে সোজা করতে যতটুকু সময় লাগে সেটাই হলো এক আলিফ টানের পরিমাণ। যেমন ধরেন আমরা পড়তেছি বা জবর বা, এখানে তো কোনো টান হয় না। ধরেন যদি টান হইতো তাহলে, আর যদি এক আলিফ টান হইতো তাহলে আমরা এতটুকু লম্বা করতাম বা জবর বা, বা, বা করবো। বা এক আলিফ টানের আসলে টোটাল 6টা জায়গা আছে, মানে আমি এই প্রত্যেকটা বিষয়কে সামারি করে 6টা অপশনে নিয়ে আসছি যাতে আপনার জন্য সহজ হয়। নাম্বার 1, আমার এখানে তো বোর্ডে জায়গা কম, তো আমি এই কারণে বাংলাটা মুখে বলবো, আপনারা চাইলে খাতায় লিখে নেবেন। ক্লিয়ার? আর যারা বই নিয়ে নিছেন আমাদের এখান থেকে অথবা পিডিএফ কিনছেন, আপনারা লেখা দরকার নাই, কারণ পিডিএফ এগুলো লেখা আছে। জায়গাতে একালিক পরিমাণ টেনে পড়তে হয়, 6টা জায়গাতে একালিক পরিমাণ টেনে পড়তে হয়। নাম্বার 1, জবরের বাম পাশে খালি আলিফ আসলে একালিফ টেনে পড়তে হয়। এখন আমি বাংলাটা লিখলাম না, তবে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই আর কি। হ্যাঁ, যেমন আমরা এখানে একটা হরফ লিখলাম, হরফের নাম দাল। দাল হরফে আমরা একটা জবর দিলাম, আর জবরের বাম পাশে আমরা একটা খালি আলিফ দিলাম। তাহলে সবাই বাংলাটা খাতায় লিখে নিয়ে, 1 নম্বর, জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ লেখা হয়ে গেলে 5 বার সাথে সাথে পড়ে ফেলেন। ক্লাসের পড়া যদি আপনার ক্লাসে মুখস্থ হয়। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। আমি বাংলা লিখলাম জজম। এখন প্রশ্ন আসবে যে স্যার আমরা তো জজম কি জিনিস সেটা তো কোনো ক্লাসে পাইলাম না, আজকে নতুন পাইতেছি, জজম আবার কি? আচ্ছা, জজম আমি একটু আপনাদেরকে বুঝাই নিয়ে আসি, অন্যথায় তো ওইটা বুঝতে পারবেন না অনেকে। আর সুসংবাদ হইলো আগামী ক্লাস যেটা, মানে আগামীকাল তো শুক্রবার, আগামীকাল আমাদের ক্লাস বন্ধ থাকবে, তো শনিবার, তাই না? তারপরে এটাকে আপনি বলেন জের, বলেন পেশ, এগুলো তো গতকালকে আলোচনা হয়েছে। জবর যে চিহ্নটা দেখতে পেশের মতো, তবে পার্থক্য হইল মাথাটা গোলই থাকে, খালি ভরাট করা থাকে। ঠিক আছে? পেশের মাথাটা কিন্তু আপনি কখনো ভরাট করা দেখবেন না। দেখেন পেশের মাথাটা ভিতরে ফাঁকা। আর জজমও দেখতে সেম, তবে মাথাটা ভরাট করা থাকে আর কি। হ্যাঁ, এই হলো জজম। তাহলে আপাতত এটার নাম মনে রাখেন, এটাকে বলা হয় জজম। জজম, ঠিক আছে? আর জজম কি, জজম আসলে কিভাবে বাম পাশে জজমওয়ালা ইয়া আসে তখনও সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে 2 নম্বর রুলসটা লিখে নেন। 1 নম্বর ছিল জবরের বাম পাশে খালি আলিফ। 2 নম্বর হলো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। 3 নম্বর উদাহরণ হলো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। 3 নম্বর রুলস, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এখন পেশটা যে কোনো হরফের উপরে আসতে পারে। আমরা এখানে ধরেন নুন হরফ লিখলাম, নুনের পরে আমরা দিলাম একটা পেশ, নুন হরফে দিলাম পেশ, আর পেশের বাম পাশে ওয়াও, ওয়াও এর উপরে জজম। তো ওয়াও এর উপরে জজম থাকার কারণে এটাকে আমরা বলতেছি জজম ওয়ালা ওয়াও। মনে থাকবে, ওয়াও এর উপরে জজম থাকার কারণে আমরা এটাকে বলতেছি জজম ওয়ালা ওয়াও। মনে থাকবে? যেমন যারা ঝালমুড়ি বিক্রি করে আমরা তাদেরকে কি বলি? বলি না ঝালমুড়িওয়ালা মামা, এটা তো বলি, তাই না? তো এখানে ওয়াও এর উপরে জজম আছে, দ্যাটস ওয়াই আমরা বললাম জজম ওয়ালা ওয়াও, জজম ওয়ালা ওয়াও, জজম ওয়ালা ওয়াও। মনে থাকবে তো? আচ্ছা, আশা করি ক্লিয়ার। তাহলে 3টা রুলস বা 3টা নিয়ম খাতায় লিখে নেন। 1 নম্বরে হলো জবরের বাম পাশে খালি আলিফ, 2 নম্বর হলো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, 3 নম্বরে হলো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও।
জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। আশা করি তিনটা লেখা হয়েছে সবার। এরপরে আসলে আমরা আরো বাকি তিনটা দেখি। টোটাল 6টা জায়গা, এই 6টা জায়গাতে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 4 নম্বরটা হলো খাড়া জবর। যখন কোনো হরফের উপরে খাড়া জবর আসে তখন সেখানে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন প্রশ্ন হইল, স্যার খাড়া জবর আবার কি? খাড়া জবর একদম সোজা, ক্লিয়ার? তাহলে আমাদের 4 নম্বর নিয়ম হলো, যখন কোনো হরফের উপরে খাড়া জবর আসে তখন সেখানে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন আমরা একটা করতে হবে 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম হলো খাড়া জের। যখন কোনো হরফের নিচে খাড়া জের আসে তখন সেখানে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন প্রশ্ন আসবে, স্যার খাড়া জের কি জিনিস? এটা ফের নিচে আমরা এই যে দিয়ে দিলাম, এটা হলো খাড়া জের, তার মানে এখানেও একাধিক পরিমাণ টেনে পড়তে হবে। 6 নম্বর নিয়ম হলো উল্টা পেশ। এখানে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা এখানে একটা র্যান্ডম হরফ লিখি, হরফের নাম আমরা দিলাম তা। আর তা হরফের উপরে এই যেরকম 6 এর মতো আসলো, তখন এটা হলো উল্টা পেশ, তার মানে এখানে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই 6টা জিনিস সবাই খাতায় লিখছেন কিনা, এবং কারো কোথাও সমস্যা আসে খালি আলিফ। 2 নম্বর হলো জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া। 3 নম্বরে হলো পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও। 4 নম্বরে হলো খাড়া জবর। 5 নম্বরে হলো খাড়া জের। 6 নম্বরে হলো উল্টা পেশ। ঠিক আছে, তাহলে মেসেজ অপশন অন করা, নো এভাবে টান দিবেন। 4 নম্বর, এখানে হরফ হলো শিন, আর শিনের উপর আছে খাড়া জবর। তাহলে আপনি পড়বেন শিন খাড়া জবর, শিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা। 5 নম্বর, ফা খাড়া জের ফি, ফা খাড়া জের ফি। 6 নম্বর, তা উল্টা পেশ, এই যে উল্টা পেশ, তা উল্টা পেশ তু, তা। পড়ার চেষ্টা করি। প্রথম হরফের নাম নুন, দ্বিতীয় হরফের নাম বা, তৃতীয় হরফের নাম আলিফ, তারপর চতুর্থ হরফের নাম তা, শেষের হরফের নাম আলিফ। এই হলো তাহলে 1, 2, 3, 4, 5টা অক্ষর। হ্যাঁ, নুন বা আলিফ তা আলিফ। নুন থেকে কি আনা যায় বলেন তো? নুন থেকে ন আসবে, এখানে আমরা ন দিলাম। নুনের উপরে কি আছে? জবর। জবর থাকার কারণে আমরা দিব একটা আকার। দ্বিতীয় হরফ বা, বা থেকে আমরা নিয়ে আসবো হইলো ব, বায়ে আছে জবর, তাহলে আমরা দিব আকার। এরপরে দেখেন এখানে বা হরফের পর একটা আলিফ আছে, এই যে আলিফটা। এখন এখানে আমরা দেখছি যে আলিফের উপরে কোনো কিছু নাই, কিন্তু বায়ের উপর একটা জবর আছে। তাহলে আমরা একালিফ বাদের যে 6টা সূত্র আছে, আসলে তো আমরা সেই 6টা সূত্র পড়ি এবং দেখি যে এই 6টা সূত্রের সাথে কোনো কিছু মিলে দিলে কিনা। তো বায়ের উপর আছে জবর, আর জবরের বাম পাশে আসছে খালি আলিফ। মনে করে দেখেন তো, জবরের বাম পাশে খালি আলিফ এমন কোন সূত্র আমরা পড়ছি কিনা? জবরের বাম পাশে খালি আলিফ এমন কোন সূত্র আছে কিনা? আসলে আমরা সেই 6টা জায়গাতে ফিরে যাই। এই যে নাম্বার 1, 1 নাম্বারেই দেখেন দালে আছে জবর, আর জবরের বাম পাশে আসছে খালি আলিফ, তার মানে সূত্র মিলে গেছে। আমাদেরকে তাহলে কি করতে হবে? একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখানে একালিফ টান দিব, বা আলিফ জবর বা, একালিফ টান। হ্যাঁ, এখানে আমি ডট ডট দিয়ে এক লিখে ফেললাম। আপনারা যখন আগামীকালকে হোমওয়ার্ক গুলো জমা দিবেন, হ্যাঁ, তখনও যে জায়গাগুলোতে একালিফ টান হয় ওই জায়গাতে আপনি এরকম ডট ডট দিয়ে এক লিখবেন, তাহলে আমি বুঝবো যে আপনি এই জায়গায় যে টান হয়েছে এটা আপনি ধরতে পারছেন। তাহলে হইলো না বা। তারপরে হরফ, এই যে আলিফটা কিন্তু বাদ পড়ে যাবে, কারণ আলিফটাই যেখানে টানের মধ্যে চলে আসছে, মনে থাকবে। তারপরে হরফ হলো তা, তা থেকে আমরা নিয়ে আসবো এখানে ত। এখন খেয়াল করেন, তায়ের উপর আছে 2 জবর, আর 2 জবরের বাম পাশে আছে খালি আলিফ। এখন কি আমরা টান দিব? কি মনে হয়, কি বলেন আপনারা? 2 জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এখন কি আমরা টান দিব? উত্তর হচ্ছে যে না, আমরা টান দিব না। কেন দিব না? আমরা সূত্রে যা পড়ছি একদম হুবহু সেই রকমই থাকতে হবে। সূত্রে আমরা যা পড়ছি যদি একদম হুবহু ওই রকম থাকে তাহলেই কেবল টান হবে, অন্য একটু এদিক সেদিক হইলেও টান হবে না। তাহলে এখানে তায়ের উপরে 2 জবর আসছে, যদি 1 জবর থাকতো আর 1 জবরের বাম পাশে খালি আলিফ থাকতো তাহলে আমরা টান দিতাম। এখন যেহেতু 2 জবরের বাম পাশে আসছে তাই আমরা টান দিব না। তো টান না দিলে আমরা কিভাবে করবো? এখানে যে 2 জবর আছে, প্রথম জবরের কারণে আমরা দিয়ে দিব আকার, আর দ্বিতীয় জবরের কারণে আমরা দিয়ে দিব ন। তাহলে এখন প্রশ্ন আসবে যে এই যে শেষে যে আলিফ আছে, আলিফ কি হবে? উত্তর হচ্ছে আলিফটা বাদ পড়ে যাবে। কেন আলিফ বাদ পড়বে? গতকালকে আমরা এই সূত্রটা বলছিলাম। খেয়াল করেন যে যদি কোনো হরফ আরবিতে, যদি আপনি এমন কোনো হরফ দেখতে পান
যেই হরফের সাথে জবর জের পেশ জজম সাকিন তাসদীদ কিচ্ছু নাই, তখন ওই হরফটাকে আপনিও সুন্দর করে ভুলে যাবেন। ওই হরফের দিকে আপনার ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই, তাকানোর কোনো প্রয়োজনও নাই, ওই আলিফটা বাদ। তাহলে কি হলো? নাবাতান। আরবিতে বানানোর সিস্টেমটা হলো নুন জবর না, বা আলিফ জবর বা, নাবা, তা দুই জবর তান, নাবাতান। আপনি এইভাবে বানান করতে পারেন, তা আলিফ দুই জবর টান, ওইটাও বানান করতে পারেন, আবার শুধু তা দুই জবর টান এটাও বানান করতে পারেন, এটা কোনো সমস্যা না। তাহলে নুন জবর না, বা আলিফ জবর বা, নাবা, তা দুই জবর তান, নাবাতান, নাবাতান। এই তো। তাহলে আমাদের প্রথম উদাহরণ দেখা শেষ, আমরা এখন দ্বিতীয় উদাহরণটা দেখি। দুই জের থেকে আমরা জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া আছে, আমরা এখন এমন একটা উদাহরণ দেখব। আচ্ছা, এখানে হরফ কি কি আছে বলেন। প্রথম হরফের নাম হলো ফা, তারপরে দ্বিতীয় হরফের নাম হলো ইয়া, এরপরে তৃতীয় হরফের নাম হলো লাম। আচ্ছা, তাহলে ফা থেকে আপনি নিয়ে আসবেন হলো ফ, ফায়ের নিচে আছে জের, তাহলে আপনি কি দিবেন? রস্যই কাট দিবেন। এখন দেখেন এখানে একটা ইয়া হরফ আসছে, আর ইয়া হরফের উপরে এই যে জজম আসছে। এখন চলেন তো আমরা যে সূত্র পড়ছিলাম দেখি তো সূত্রের সাথে কোনো ম্যাচিং ট্যাচিং আছে কিনা। আমরা ফিরে যাই সূত্রের পৃষ্ঠায়। সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। আমি তো আপনাদেরকে সূত্র এখানে বারবার দেখাচ্ছি, যেটা যেন আপনার ব্রেইনে সেভ থাকে, ঠিক আছে, যাতে আপনি দেখার সাথে সাথে বলতে পারেন। এই 6টা সূত্রকে একদম মুখস্থ করে ফেলবেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, খারা জবর খারা জবর উল্টা পেশ। এই 6টা মুখস্থর কোনো বিকল্প নাই, করতেই হবে। আচ্ছা, তাহলে 2 নম্বর রুলসটাই দেখেন, জেরের বাম পাশে যজমালা ইয়া, এরকম একটা রুলস আছে, তার মানে টান হবে। তাহলে ফাইন নিচে আসছে জের, আর জেরের বাম পাশে আসছে যজমালা ইয়া, তাহলে এখানে এক আলিফ টান হবে। আমরা ডট 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 দিয়ে এক লিখে ফেললাম। তাহলে ইয়াটা কিন্তু চলে আসলো, ইয়াটা কিন্তু এই যে টানের মধ্যে চলে আসছে। তারপরে হরফ হলো লাম, লাম থেকে আমরা নিয়ে আসলাম ল, আর লামের নিচে আছে জের, আমরা দিব রস্যই কাট। তাহলে কি হলো? ফিলি, ফা ইয়াজের ফি, লাম জের লি, ফিলি, ফি। হরফ কি কি আছে আমরা পড়ি। প্রথম হরফগুলো ক, আলিফটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, লিখারও জায়গা নাই, আর লিখে লাভও নাই, কারণ আলিফটা হবে না, পড়া যাবে না। কেন আলিফটা পড়া যাবে না? কারণ আলিফের সাথে জবর জের পেশ কোনো কিছু নাই। তবে যদি জবরের বাম পাশে খালি আলিফ আসতো, তখন কিন্তু এই আলিফটা এক আলিফ টান হইতো। এখানে যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ নাই, তাই এই আলিফটা পড়া যাচ্ছে না, এটা বাদ। তাহলে এই 4টা ওয়ার্ড লিখলেই আমাদের হয়। কফ থেকে আমরা নিয়ে আসতেছি ক, জজম আছে। তো পেশের বাম পাশে যে জজম আসছে, আমরা যে 6টা নিয়ম শিখছি, 6টা নিয়মের 3 নম্বরটা ছিল, প্রথমটা থেকে যদি বলি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। তো এখানে দেখেন কফে আছে পেশ, আসছে যজমালা ওয়াও, তার মানে এখানে এক আলিফ টান হবে। তো আমরা ডট ডট দিয়ে এক লিখে ফেললাম, তাহলে কফ ওয়াও পেশ কু, এক আলিফ টান হবে। তারপর হরফ হলো লাম, লাম থেকে আমরা নিয়ে আসলাম হলো ল, ওয়াও পেশ লু, কু লু, দুই জায়গাতেই কিন্তু টান, কু লু, মনে থাকবে। এরপরে আসেন আমরা 4 নম্বর উদাহরণ দেখি।